শুরুতেই আমরা আমাদের গল্পের ফিমেল লিড জিওকে দেখতে পাই। ও ব্রিটেনের একটা অকশন হাউসে তখন অকশন করছিল, আর সেখানে একটা ট্র্যাডিশনাল চাইনিজ বোল অনেক অনেক দামে বিক্রি হচ্ছিল। এই বাটিটা কেনার জন্যই অনেক মানুষ কোটি কোটি টাকা দিতেও তৈরি ছিল। আর ঠিক সেই সময় ওই অকশন হাউসে চলে আসে আমাদের গল্পের মেল লিড, যার নাম সেনজি। এই সেনজি হচ্ছে জিওর বাবার যে কোম্পানি রয়েছে সেই মো কোম্পানি সিকিউরিটি ম্যানেজার। সেনজি ওই অকশন হাউসের ভেতরে ঢুকে অবাক হয়ে জিওর দিকে তাকিয়ে থাকে আর বলে, আমাদের আবারও দেখা হলো জিও, আর এইবারে আমি আমার মিশন কমপ্লিট করব। তখনই ফ্ল্যাশব্যাকে 3 ঘন্টা আগের ঘটনা দেখানো হয়, যখন সেনজি এক্সারসাইজ করছিল। জিওর সৎমা তখন সেনজিকে ফোন করে। জিওর সৎমা, যার নাম মিংজু, সে আসলে পুরো সম্পত্তি নিজের করে পেতে চায়। তার আবার সম্পর্ক রয়েছে জেসান নামের একটা লোকের সঙ্গে। মিংজু চায় তার সৎ মেয়ে জিওর সঙ্গে সেনজি ভালোবাসার নাটক করুক, তাহলে মিংজু খুব সহজেই সমস্ত সম্পত্তি নিজের করে পেয়ে যাবে। এই সময় অকশন হাউসের সমস্ত লাইট বন্ধ হয়ে যায়, আর সেনজির প্ল্যান মতো ওখানে অনেক গুন্ডা চলে আসে ওখানে সবাইকে অ্যাটাক করতে। জিও ভীষণ ভয় পেতে থাকে এই গুন্ডাগুলোকে এখানে দেখে। সেনজি তখন চলে আসে জিওর কাছে, আর ও চাইছে এখন জিওর সামনে হিরো সাজতে, যাতে জিও ওকে ওর পার্সোনাল বডিগার্ড বানিয়ে নেয়। তাতে করে জিও যেখানে যেখানে যাবে সেনজি সেখানেই ওর সাথে থাকতে পারবে, আর জিও কখন কি কাজ করছে সেটাও সেনজি জেনে জিও সৎ মা মিংজুকে জানাতে পারবে। আর এভাবেই সেনজি তখন জিওকে বাঁচানোর জন্য গুন্ডাগুলোর সঙ্গে অনেক ফাইট করতে থাকে, আর এভাবে ও জিওকে বাঁচিয়েও নেয়। সেনজি তাড়াতাড়ি করে ওখান থেকে যখন চলে যায়, জিও ওর পেছনেই ছুটতে থাকে। তবে ঠিক সেই সময় দেশ থেকে জিওর কাছে ফোন কল আসে। হঠাৎ করেই জিওর বাবা খুব অসুস্থ হয়ে গেছে, তাই হসপিটালে ভর্তি আছে। আড়াল থেকে সেনজি কিন্তু জিওর ওপর ঠিকই নজর রাখে। এরপর জিওর বাবাকে হসপিটালে দেখা যায়, তবে জিওর বাবার এই অসুস্থতা কেউ যেন জানতে না পারে সেটা মিংজু নজর রাখে। আজকে আবারও একটা অকশন রয়েছে, আর সেখানে বিভিন্ন জিনিস অকশন করা হবে। আসলে জিওর বাবার অকশন কোম্পানি রয়েছে, আর সেই কোম্পানির সিইও হতে চায় এই মিংজু। আর ওখানে সিকিউরিটি ম্যানেজার হিসেবে সেনজিও ছিল। ঠিক সেই সময় স্টেজে উঠে আসে জিও, যাকে দেখে ওর সৎমা মিংজু খুবই অবাক হয়ে যায়, কারণ মিংজু জানতোই না জিও বিদেশ থেকে আবারও দেশে ফিরে এসেছে। আজকে ট্র্যাডিশনাল একটা শো পিস অকশন হওয়ার কথা রয়েছে, যেটার দাম অনেক অনেক বেশি। মিংজু তখন সেনজিকে বলে দেয় জেসানকে এখানে নিয়ে আসতে, যে হচ্ছে মিংজুর বয়ফ্রেন্ড। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে এই অকশনে আসার আগেই জিও ওর বন্ধু হিমিনের সঙ্গে দুজন মিলে জেসানকে কিডন্যাপ করে নিয়েছে। আসলে মিংজু সবসময় চায় যে ওর কাছে থাকা প্রত্যেকটা জিনিস অনেক অনেক লাখ লাখ কোটি কোটি টাকা দামে যেন বিক্রি হয়, তাতে করে ওর কোম্পানিতে অনেক বেশি টাকা আসবে, সাথে ওর নিজে অনেক বড় লোক হতে পারবে। আর সেই কাজটাতেই বাধা দেওয়ার জন্য আজকে জেসানকে কিডন্যাপ করে রাখা হয়েছে। আর স্টেজের ওপর জিওকে দেখে মিংজু মোটেই খুশি হয় না, কারণ জিও সবসময় কম টাকায় জিনিসগুলোকে সেল করে দিতে চায়। এভাবেই একটার পর একটা জিনিস অকশন চলতে থাকে, আর মিংজু অনেক বেশি রেগে যায়, কারণ জিও সেই সমস্ত কিছুর প্রাইসগুলো খুব কমেই সেল করে দিচ্ছিল। স্টেজে উঠে মিংজু এমন একটা ভাব দেখায় ওর সৎ মেয়ে জিওকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু জিও ঠিকই জানে যে ওর সৎমা মিংজু ঠিক কেমন মানুষ। ও তখন আবার অ্যানাউন্স করে যে সব থেকে দামি ফটোগ্রাফ যেটা রয়েছে সেটা ও একটা মিউজিয়ামে ফ্রিতে ডোনেট করে দেবে, যেটা শুনে মিংজু আরও মনে মনে বেশি করে রেগে যায়। অকশন হাউস থেকে জিও যখন বেরোচ্ছিল, ওর পেছন পেছন সেনজিও আসে। জিও তখন পেছনে তাকিয়ে সেনজিকে দেখতে পায় আর খুব অবাক হয়ে যায়, কারণ জিওর মনে পড়ে যায় যে সেনজি তো ওকে বাঁচিয়েছিল। জিও বলে, এটা তুমি? সেদিন আমাকে বাঁচানোর জন্য তোমায় অনেক অনেক থ্যাংক ইউ। সেনজি বলে, এটা আমার ডিউটি, আর থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই মিস জিও। জিও বলে, কিন্তু তুমি আমাকে ফলো করছো কেন? সেনজি বলে, আপনি যখন আমাকে চিনতেই পেরেছেন, তাহলে আপনি এটাও জেনে রাখুন যে আমি মো কোম্পানির সিকিউরিটি ম্যানেজার। এটা শুনে জিও অনেক বেশি খুশি হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জিওর ফ্রেন্ড হিমিন জিওকে ভুল ইনফরমেশন দেয় যে এই সেনজি নাকি ওর সৎমা মিংজুয়ের সিক্রেট লাভার, কিন্তু এটা সেনজিকে বুঝতে না দিয়ে জিও খুব নর্মালি বিহেভ করতে থাকে। সেনজি বলে, আমাকে মিস মু আপনাকে প্রোটেক্ট রাখার জন্য বলেছে, সেই জন্য আপনি যেখানে যাবেন সেখানেই আমাকে যেতে হবে। জিও বলে দেয়, আমার কোনো প্রোটেকশনের দরকার নেই।
কথাটা বলেও যখন চলে আসে সেনজি তখন ওকে পেছন থেকে ফলো করতে থাকে। ঠিক সেই সময় কোনো একটা গুন্ডা জিউকে অ্যাটাক করতে চায় আর সেনজি আবারও জিউকে বাঁচিয়ে নেয়। সেনজি তখন ওই গুন্ডাগুলোর সঙ্গে ফাইট করতে থাকে। আসলে গুন্ডাগুলো এসেছিল জিউর হাত থেকে ওই বড় ফটোগ্রাফিটা নেওয়ার জন্য, যাদের এখানে মিংজুই পাঠিয়েছিল, কিন্তু তারা সাকসেসফুল হয় না, উল্টে ফটোগ্রাফিটা মারপিটের চক্করে ছিঁড়ে যায়। সেদিন রাত হয়ে গেলে জিউ যখন বাড়িতে চলে আসে তখন এখানে সেনজিকে দেখে জিউ খুব অবাক হয়ে যায়। মিংজু বলে যে সেনজি এখন তোমার পার্সোনাল বডিগার্ড, তুমি যখন যখন যেখানে যাবে সেনজি সেখানেই তোমার সাথে যাবে তোমাকে প্রোটেকশন দিতে। এটা শুনে জিউ অনেক রেগে যায় আর মিংজুকে বলে আমি তোমার কথা কেন শুনবো। মিংজু বলে তোমার বাবা অসুস্থ থাকাকালীন তোমাকে দেখে রাখার দায়িত্বটা আমার, তোমার যদি কিছু হয়ে যায় আমি কারোর কাছে কোনো উত্তর দিতে পারবো না। কথাটা বলে মিংজু ওখান থেকে চলে যায়। তবে জিও খুব রেগে যায় আর ও তো কোনো বডিগার্ডই চায় না, যে কিনা ওর সৎ মায়ের সিক্রেট লাভার, এটাই তো জিও জানে। সেদিন রাত হয়ে গেলে সেনজির হাতে একটা জেড পেন্ডেন্ট দেখা যায় যেটা ছিল ওর নিজের মায়ের। সেনজি ভাবতে থাকে যে ঠিক একই রকমের দেখতে লকেট জিওর কাছেও আছে, তাহলে কি এই দুই পরিবারের মধ্যে কোনো কানেকশন আছে, আর সেটাই জানতে হবে সেনজির। অন্যদিকে জিউ ও তখন সেই জেড পেন্ডেন্টটা হাতে নিয়ে ভাবতে থাকে ওর বাবার কোম্পানিকে ওকে যে কোনোভাবে রক্ষা করতেই হবে মিংজুর হাত থেকে। কিছুক্ষণ পরে জিউ চলে আসে মিংজুর রুমে, কারণ জিউ জানে না ওর বাবা কোন হসপিটালে ভর্তি আছে, পুরোটাই মিংজু জিউর থেকে গোপন করে রেখেছে। তখনই সেনজি ওখানে আসে আর বলে আপনি এত রাতে ম্যাডামের রুমে কি করছেন। জিউ বলে আমি আমার মায়ের রুমে এসেছি, তো এটা তো কোনো ক্রাইম নয়, তাছাড়া তুমি এই সময় না ঘুমিয়ে কি করছো। তখনই জিউ শুনতে পায় মিংজু ওর বয়ফ্রেন্ড জেসনকে নিয়ে এই রুমে চলে আসছে আর ওরা দুজনে রোম্যান্স করতে এতটাই বেশি ব্যস্ত যে রুমের ভেতরে আগে থেকে দুজন রয়েছে সেটা ওদের খেয়ালই নেই। সেনজি তখন জিউকে নিয়ে পর্দার আড়ালে লুকিয়ে যায় আর ওরা দুজনে এইভাবে অনেক কাছাকাছি চলে আসে দুজনের। এদিকে মিংজু জেসনের সাথে তো রোম্যান্স করতেই থাকে আর করতেই থাকে। জিউ বলে তুমি এখনো আমার প্রশ্নের উত্তর দাওনি, এত রাত হয়ে গেছে, তুমি এখানে কি করছিলে। সেনজি বলে আমি সিকিউরিটি গ্রুপের ম্যানেজার, রাতে পাহারা দেওয়াটাই আমার আসল কাজ। এদিকে তখনই মিংজুর ফোনে হসপিটাল থেকে ফোন আসে জিউর বাবার নাকি জ্ঞান ফিরেছে। এটা শুনেই তাড়াতাড়ি করে মিংজু বেরিয়ে যায় আর পর্দার আড়াল থেকেও এরা দুজনে বেরিয়ে আসে। সেনজি বলে এরপর থেকে রাতে ম্যাডামের রুমে আসবেন না, যেটা শুনে জিও অনেক বেশি রেগে যায় আর সেনজির সঙ্গে ঝামেলা করতে থাকে। সেনজি তখন চুপ করে ওখান থেকে চলে যায়। জিও কিছু কাগজের একটা লোগো পেয়েছে যেটা ছিল একটা হসপিটালে, তো জিওর মনে হচ্ছে এই হসপিটালে হয়তো মিংজুর বাবাকে লুকিয়ে রেখেছে। পরের দিন সকাল হয়ে গেলেই জিও অফিসে চলে আসে আর যখন কাজ করছিল সেনজি ওর পাশেই দাঁড়িয়ে আছে আর সেই জন্য জিওর খুবই অস্বস্তি হয়। ও সেনজিকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু সেনজি সে তো কিছুতেই এখান থেকে যেতে চায় না, যেটা শুনে জিও খুব রেগে যায়। তখনই হিমিন জিউকে ফোন করে আর দেখা করতে বলে আর আজকে রাতে ওরা দুজন মিলে ওই হসপিটালের লোগোর ব্যাপারে কিছু একটা আলোচনা করবে। জিউ যখনই উঠে চলে যেতে লাগে সেনজি ওর পেছন পেছন আসে। জিউ বলে আমি ড্রেস চেঞ্জ করতে যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে নাকি। সেনজি বলে হ্যাঁ, আপনি যেখানে যেখানে যাবেন 24 ঘন্টা আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমি সেখানেই যাব। এটা শুনে জিও মনে মনে বলে এটাকে আচ্ছা করে সাহায্য করতে হবে এবার। এরপর রুমে চলে আসে জিও আর ড্রেস চেঞ্জ করতে যাবে, কিন্তু ওখানে সেনজি দাঁড়িয়ে রয়েছে। তখনই সেনজি বলে আমি বাইরে ওয়েট করছি। জিও বলে আমার মনে হয় চেনের সঙ্গে আমার চুলটা আটকে গেছে, তুমি একটু দেখে দাও তো। এটা শুনে সেনজি তো অনেক অবাক হয়ে যায়। সেনজি যখনই চেনটা দেখতে যাবে ওর হাত কাঁপছিল, কিন্তু জিও বলে কি হলো তাড়াতাড়ি করো। সেনজি জিওর জামার চেনটা আটকে দেয় আর হঠাৎ করে জিওর সামনে ঘুরলে সেনজি ব্যালেন্স রাখতে পারে না আর ও পুরো জিওর গায়ের ওপর পড়ে যায় আর দুজনে মিলে একেবারে মারাত্মক কাছাকাছি চলে আসে আর দুজনেই দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। জিও বলে সেনজি তুমি কিন্তু আমার অ্যাডভান্টেজ নিচ্ছ। সেনজি বলে তুমি আমাকে টেনেছো এখানে, আমার কোনো দোষ নেই। কথাটা বলে সেনজি তাড়াতাড়ি করে উঠে পড়ে আর সাথে সাথে ও জিওকেও বিছানা থেকে তোলে। তখনই জিও নাটক শুরু করে যে ও ওর কানের দুল কোথাও খুঁজে পাচ্ছে না আর সেনজিকেও ওই কানের দুল খুঁজতে বলে আর এই সুযোগেই জিও ওখান থেকে পালিয়ে যায়। এরপর জিও চলে আসে একটা রেস্টুরেন্টে হিমেনের সঙ্গে দেখা করতে আর সেখানে সেনজিকে দেখে প্রচণ্ড অবাক হয়ে যায় জিও আর সেনজি জিওর দিকে দেখে মুচকি মুচকি হাসে। জিও বলে তুমি আসলে নিজের কাজটা খুব ভালো করে করতে জানো। সেনজি বলে হ্যাঁ, আমি আপনাদের কোম্পানি থেকে প্রত্যেক মাসে স্যালারি পাই, কাজ তো মন দিয়ে করবই। তখনই ওখানে হিমিন চলে আসে আর হঠাৎ করে সেনজিকে এখানে দেখে অবাক হয়ে যায়। হিমিন বলে এই ছেলেটা আবার কে।
জি বলে আমি মিস জিউর বডিগার্ড। মিন বলে ও আচ্ছা, তুমি তাহলে সেই যে জিউকে বাঁচিয়েছিলে। সেনজি বলে একদমই তাই। হিমিন সেই সময় একটা লোকের সঙ্গে জিউর পরিচয় করিয়ে দেয়। এই লোকটা হচ্ছে ব্রিটেনে থাকে, সেও জিউদের কোম্পানিতে অকশানে জয়েন করতে চায়। আর সেনজি দূরে দাঁড়িয়ে এই সমস্ত কিছুই দেখে। পরের দিন সকালে জিউ যখন অফিসে চলে আসে তখন মুচিং মানে এই কোম্পানির ম্যানেজার এসে জিউকে জানায় জেডের তৈরি একটা বাটি সেটা চুরি হয়ে গেছে। এটা শুনে খুব অবাক হয়ে যায় জিউ। তখনই মিংজু ওখানে চলে আসে আর জিউকেই বলে জিউ নাকি ওই বাটিটা সরিয়েছে, যেটা শুনে জিউ অনেক রেগে যায়। আসলে এই কাজটা মিংজুই করেছে জিউকে দোষারোপ করতে। এরপর জিউ লকার রুমে চলে আসে আর দেখতে পায় সত্যি সত্যি সেই জেডের তৈরি বোলটা মিসিং আছে। জিউ বলে আমার মনে হয় এই চুরির পেছনে এই কোম্পানিরই কারোর হাত আছে। তুমি এই কোম্পানির সিকিউরিটির ম্যানেজার, এটা তো তোমার দেখে রাখা উচিত ছিল। এনজি বলে আমি তো এখন আপনাকে দেখে রাখার দায়িত্বটা নিয়েছি। কোম্পানির ভেতরে কোনো কিছু মিসিং হলে সেটা আমি কিভাবে জানবো। হঠাৎ করেই সেই সময় ওখানে লোডশেডিং হয়ে যায়। সেনজি একটু দূরে সরে আসে ব্যাপারটা কি হয়েছে দেখার জন্য। তবে জিউ খুব ভয় পেতে শুরু করে। আসলে অন্ধকার হলেই অজানা কোনো একটা ভয় ওকে ঘিরে ধরে। সেনজি বলে বেরোনোর দরজাটাও লক হয়ে গেছে আর এখানে অক্সিজেন খুব কম পরিমাণে ঢুকতে পারছে, তো আমাদেরকে তাড়াতাড়ি করে এখান থেকে বেরোতে হবে। জিও তখন এতটাই ভয় পাচ্ছিল যে সেনজি ওকে দেখে খুব অবাক হয়ে যায়। সেনজি জিওর কাছে আসলে জিও সেনজির হাতটা খুব শক্ত করে ধরে। জিও বলে রাত হয়ে গেলে মানে অন্ধকার হয়ে গেলে আমি কিছুই দেখতে পাই না চোখে, তখন সব কিছুই আমার সামনে কালো হয়ে যায়। তখনই সেনজি একটা টর্চ চালায় যেটার আলো দেখে খুব খুশি হয় জিও, আর ও অবাক হয়ে সেনজির দিকেই তাকিয়ে থাকে। সেনজি বলে এখন একটু বেটার লাগছে। জিও কোনো কথা বলতে পারে না, ও তাকিয়েই থাকে। তখনই ওরা এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে একসাথে। তখনই জিও লক্ষ্য করে যে বক্সটার ভেতরে ওই জেডের তৈরি বাটিটা চুরি হয়ে গেছে, সেই বক্সটা অন্যগুলোর থেকে আলাদা। সেনজি বলে এইরকম বক্স থেকে চুরি করাটা খুব সহজ, আর এরকম জায়গা থেকে চুরি করলে সেটার কোনো অ্যালার্মও বাজবে না। জিও বলে তাহলে আমি ঠিক ধরেছিলাম, কোম্পানির ভেতরের কেউ অ্যালার্ম বন্ধ করে তারপরে ওটা চুরি করেছে। ওই সময় অফিসে হিমিন দেখা করতে আসে জিউর সঙ্গে, আরও শুনতে পায় যে লকার রুমে বন্ধ হয়ে গেছে জিউ। এটা শুনে হিমিন তাড়াতাড়ি করে চলে আসে লকার রুমের সামনে, আর ওখানে মিংজু মানে জিউ সৎমাও চলে এসেছে। জিউ সৎমাকে তখন হিমিন অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে। এরপরে বাইরে থেকে দরজা খোলা হলে ওরা রুমের ভেতর থেকে চলে আসে। মিংজু বলে জিউ তুমি ঠিক আছো তো? আমার মনে হয় সেনজি তোমাকে নিশ্চয়ই খুব ভালোভাবে প্রোটেক্ট করে রেখেছে। জিউ বলে আমি এখানে এসেছিলাম ওই জেটের তৈরি বাটিটা কিভাবে চুরি হয়েছে সেটা জানতে, আর সেই জন্যই আমি খুব তাড়াতাড়ি পুলিশকেও ডেকেছি। সেই দিন রাত হয়ে গেলে জিউ চলে আসে সেনজির রুমে। আসলে জিউ ওষুধ নিয়ে এসেছে, কারণ সেনজি ওই বক্সটা নিজের হাতে ভেঙেছিল আর তাতে করে সেনজির হাতও কিছুটা কেটে গেছে। জিউ তখন সেনজিকে বিছানায় জোর করে বসিয়ে দেয় আর তারপর ওর হাতে ওষুধ লাগিয়ে দেয়। সেনজি তখন অবাক হয়ে জিউর দিকে তাকিয়ে থাকে আর বলে তুমি তো বেশ ভালোই ড্রেসিং করতে পারো, তুমি কি এটা কোথা থেকে শিখেছো? জিউ বলে আমি যখন বিদেশে ছিলাম তখন প্রচুর অ্যানিম্যালদের এইভাবেই ব্যান্ডেজ করে দিতাম। এটা শুনে তো বেশ খানিকটা রেগে যায় সেনজি যে ও আর অ্যানিম্যাল দুটো কি সেম হলো। সেনজি বলে আচ্ছা তুমি যেখানে যেখানে যাও সেখানেই কেন কোনো সমস্যা হয়ে যায়? কথাটা শুনে জিউ অবাক হয়ে সেনজির দিকে তাকিয়ে থাকে। তখনই জিউ বাইরে তাকিয়ে কাউকে পর্দার পেছন থেকে সরে যেতে দেখে। সাথে সাথে সেনজি জিউ সামনে চলে আসে যাতে জিউ কিচ্ছু দেখতে না পায়। জিউ তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে চাইলে সেনজি জিউকে আটকানোর জন্য ওরা দুজনের কাছাকাছি চলে আসে অনেক। আসলে ওদের ওপর গোপনে নজর রাখছিল মিংজু, আর সেনজি সেটা চায় না যে দেখে ফেলুক জিউ। তো তারপরে ফাইনালি জিউকে ছেড়ে দেয় সেনজি আর জিউ ওখান থেকে চলে যায়। সেদিন রাতেই হিমিন জিউকে নিয়ে চলে আসে একটা নার্সিং হোমে আর বলে এখানেই মিংজু নাকি জিউর বাবাকে রেখে দিয়েছে। ওরা চুপি চুপি সেই নার্সিং হোমের ভেতরে ঢুকে যায় আর ওখানে ছিল প্রচুর সিকিউরিটি গার্ড। হিমিন তখন আওয়াজ করে সিকিউরিটি গার্ডগুলোকে অন্যদিকে নিয়ে যায় আর তারপরে একটা রুমে চলে আসে, কিন্তু ওই রুমে বিছানাতে কেউই ছিল না। আসলে এখানে জিউর আসার আগেই জিউর বাবাকে হুইল চেয়ারে করে কিছু জন এখান থেকে নিয়ে চলে যায়, আর জিউ সেটা বুঝতে পারে আসার খবর নিশ্চয়ই কেউ জানতে পেরে গেছে। ঠিক সেই সময় ওখানে সেনজি আসে আর বলে তুমি ঠিক আছো তো, আর সিকিউরিটি গার্ডদের কাছে সরি চেয়ে ওখান থেকে জিউকে নিয়ে আসে। জিউ অনেক রেগে গিয়ে বলে সেনজি তুমি এখানে কি করছো? সেনজি বলে আমি আপনার পেছন পেছন এখানে এসেছি।
ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেনজি শুনতে পায় যে মিংজু ফোনে শুনতে পেয়েছে যে ওই নার্সিংহোমের পাশে নাকি দুজন নতুন ব্যক্তিকে দেখা গেছে। আর এটা শুনে সেনজি বুঝে গেছে ওটা নিশ্চয়ই জিউ হবে, আর সেই জন্যই জিউকেও এখান থেকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে সেনজি চলে এসেছে। সেনজি বলে এত রাতে তোমার এখানে আসা মোটেই উচিত হয়নি, অনেক রকমের বিপদ হতে পারতো। জিও বলে আমি তোমাকে একটুও বিশ্বাস করি না। তুমি কি মনে করছো আগের মাস থেকে তুমি আমাকে প্রত্যেকবার বাঁচিয়ে নিজেকে হিরো প্রমাণ করার চেষ্টা করছো? এটা দেখানোর চেষ্টা করছো যে তুমি সবসময় আমার খুব ভালো চাও? ঠিক সেই সময় ওখানে হিমিন চলে আসে আর বলে কি কাজ হলো? জিও বলে আমি বাবাকে খুঁজে পাইনি। ওখানে আরো গার্ডরা চলে আসতেই ওরা সবাই মিলে ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন সবাই অফিসে চলে আসে আর মিংজু জিউকে একটা ভিডিও দেখায়, যেই ভিডিওতে জিউর বাবা বলে যে আমি চাই আমার অবর্তমানে আমার স্ত্রী মিংজু এই কোম্পানিটাকে সামলাক, আর আমার মেয়েকে দেখে রাখার দায়িত্ব মিংজুর। আমি এখন ছুটিতে আছি আর কিছু বিজনেসের কাজে বাইরে আছি, এখন আমি দেশে ফিরতে পারবো না। নিজের বাবাকে সুস্থ হয়ে কথা বলতে দেখে একদম অবাক হয়ে যায় জিউ, ভাবতেই পারে না যে বাবা এতটা সুস্থ হয়ে গেল কি করে। এই ভিডিও দিয়ে মিংজু সবার কাছে প্রমাণ করে দিল যে এখন এই কোম্পানির পুরো দায়িত্ব ওর একার, তাই এখন ওই বলে দেবে কখন কোন কাজটা হবে এই কোম্পানির। তখনই জিউ বলে যে কিছুদিন পরেই যে অকশনটা হতে চলেছে সেখানে আমি একটা নতুন জিনিস আনবো, আর সেটাই তখন ওখানে চলে আসে। কাপড়টা উঁচু করতেই দেখা যায় এটা তো সেই জেডের তৈরি বাটিটা যেটা চুরি হয়ে গিয়েছিল, আর এটা দেখে খুব অবাক হয়ে যায় মিংজু। সেনজি মনে মনে বলে যে এই বাটিটা জিওর কাছে কি করে এলো। জিও বলে অকশনের দিন এই বাটিটার দাম শুরু হবে 10 কোটি টাকা থেকে। এই বাটিটা আমাদের মো কোম্পানির ঐতিহ্য, তাই কম পয়সায় এই বাটিটা কেউই পাবে না। মিংজু মনে মনে ভাবতে থাকে যে চুরি হয়ে যাওয়া এই বাটিটা কি করে জিও খুঁজে পেয়ে গেল। পরের দিন জিউ চলে যায় হিমিনের সঙ্গে একটা রেস্টুরেন্টে খেতে, আর ওখানেই সেনজি দাঁড়িয়ে রয়েছে। হিমিন বলে সেনজি আমি এখানে জিউর সঙ্গে আছি, তোমার এখানে দাঁড়িয়ে থাকার দরকার নেই। সেনজি বলে আমি মিস জিউর বডিগার্ড, তো আমার সবসময় কর্তব্য মিস জিউকে প্রোটেক্ট করার। হিমিন বলে দেখো জিউ, তোমার বডিগার্ড কত নিজের ডিউটি পালন করে, কিন্তু তোমার এখানে দাঁড়িয়ে থাকলে আমাদের খুবই অস্বস্তি হচ্ছে। সেনজি বলে আপনার অস্বস্তি হলে আমার কিচ্ছু করার নেই, এটা আমার ডিউটি। হিমিন বলে তাহলে তুমি আমাদের সঙ্গেই বসে পড়ো আর জয়েন করো। সেনজি তখন জিউর পাশে এসে বসে পড়ে, যেটা দেখে জিউ খুব অবাক হয়ে যায়। জিউ নুডলস থেকে সমস্ত গাজরগুলোকে আলাদা করে রাখছিল। সেনজি বলে ম্যাম আমি আপনাকে সাজেস্ট করব যে বেশি করে গাজর খান। হিমিন বলে তুমি হয়তো জানো না যে জিউ ছোটবেলা থেকেই গাজর খেতে একদম পছন্দ করে না, আর সেই জন্য ওর প্লেটে যত গাজর থাকে সব আমি খেয়ে নিই। সেনজি বলে তার মানে জিউ রাত কানা সেটা শুধুমাত্র তোমার জন্য, তুমি ওর পাতের গাজর সব খেয়ে নাও বলে। হিমিন অবাক হয়ে বলে জিউ তুমি এখনো অন্ধকারে কিছুই দেখতে পাও না? জিউ মন খারাপ করে বলে না, আমার প্রবলেমটা থেকেই গেছে। সব ছেড়ে জিউ বলে যে আমি পেইন্টার হংয়ের সঙ্গে দেখা করতে চাই, আমি শুনেছি উনি ভীষণ সুন্দর আঁকেন, আমি চাই ওনার পেন্টিংগুলোকে অকশনে সেল করতে। সেনজি বলে আমার মনে হয় পেইন্টার হং অতটাও ভালো আঁকেন না। জিও বলে তুমি কিছুই জানো না, পেইন্টার হংয়ের ছবি মাস্টারপিস হয়। আমি তো ভাবছি পেইন্টার হংয়ের সঙ্গে এবার একটা কন্ট্রাক্ট ফাইনাল করবই। মিন বলে আর আমি তোকে সাহায্য করব কিভাবে মিস্টার হংয়ের সঙ্গে দেখা করা যায়। 2 দিন খোঁজাখুঁজির পরে হিমিনের দেওয়া ঠিকানা অনুযায়ী জিউ আর সেনজি চলে আসে হংয়ের স্টুডিওতে। ওর ভেতরে এসেই জিউ চারিদিকে ছবিগুলো দেখে অবাক হয়ে যায় যে পেইন্টার হং আসলে কত সুন্দর ছবি আঁকে। আর সেনজি মনে মনে বলে এই জায়গাটাতে আমি আবার অনেক দিন পরে আসলাম। তখনই একটা মেয়ে ওখানে চলে আসলে জিউ বলে যে আমি হংয়ের সঙ্গে দেখা করতে এসেছি, কিন্তু মেয়েটা দেখা করতে দিতে চাইছিল না, কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই বলে। ওখানেই সেনজি দাঁড়িয়েছিল, আর ও যখন নিজের চশমাটা খোলে মেয়েটা তখন সেনজিকে দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। তবে সেনজি মেয়েটাকে ইশারা করে চুপ করতে বলে। এই ব্যাপারটা কিছুটা সন্দেহ হয় জিউর যে কি হলো হঠাৎ। মেয়েটা তখন জিউকে ভেতরে আসতে বলে। জিউ তখন মেয়েটাকে বুঝিয়ে বলে যে হংয়ের সঙ্গে দেখা করাটা ওর খুব জরুরি। হংয়ের অনেক পেইন্টিং ও কিনতে চায়, সেগুলো নিয়ে ও অকশন করবে। এটা বুঝে যায় সেনজি জিউর বডিগার্ড হয়ে এখানে এসেছে। আসলে এই সেনজি সেই হচ্ছে পেইন্টার হং। সেনজি হঠাৎ করে দূরে তাকিয়ে ওখানে ওর একটা ছবি দেখতে পায়, আর সেদিকেই তখন জিউ যাচ্ছিল। সেনজি তখন জিউর একদম সামনে চলে আসে, আর তারপর জিউকে অন্যদিকে ভাগিয়ে দেয় ছবি দেখার জন্য। জিউ অন্যদিকে চলে গেলে সেনজি তাড়াতাড়ি করে ছবিটা উল্টে দেয়।
সেনজি তখন ওয়াশরুমে যাবে বলে আর মেয়েটা ওকে রাস্তা দেখিয়ে দিতে দুজন মিলে ওখান থেকে চলে আসে। আর আড়ালে এসে মেয়েটা তখন বলে, বস আপনি এসব কি শুরু করেছেন? আপনি এত বড় পেইন্টার হয়ে জিউর বডিগার্ড সেজে রয়েছেন। আপনি কি ম্যাডাম জিউর প্রেমে পড়ে গেছেন নাকি? সেনজি বলে, কি সব উল্টোপাল্টা কথা বলছো? আমার একটা ইম্পর্টেন্ট মিশন রয়েছে। মেয়েটা বলে, তাহলে এখন আমি কি করব? সেনজি বলে, আমি সবটা পরে বুঝিয়ে বলবো, তবে তার আগে এইটা যত্ন করে রেখে দাও। আর ঠিক সেই সময় ওখানে চলে আসে জিউ, আর দুজনকে এইভাবে কথা বলতে দেখে খুব অবাক হয়ে যায়। সেনজি তখন কথা ঘুরিয়ে বলে, এই আশেপাশে যত সিসিটিভি ক্যামেরা রয়েছে তার সমস্ত ফুটেজ এই পেন ড্রাইভে আমায় দিয়ে দেবেন। আমি জিউর বডিগার্ড, ওকে সবসময় দেখে রাখার দায়িত্ব আমার। এরপর জিউ একটা হসপিটালে চলে আসে যেখানে ওর বাবার একটা হেলথ রিপোর্ট পায়। ওর বাবা এসেছিল এই হসপিটালে ডক্টর দেখাতে। আসলে জিউর বাবা যে সুস্থ আছে এটা কিছুতেই জিউ বিশ্বাস করতে পারছে না। সেনজি জিজ্ঞাসা করে, কি হয়েছে, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে? কিন্তু জিউ একটা বডিগার্ডকে নিজের পার্সোনাল ব্যাপার বলতে চায় না, আর এটা নিয়ে দুজনের মধ্যে আবারও ঝামেলা লেগে যায়। সেনজি বোঝায় যে জিউর বাবা একদম ঠিক আছে, সে তো ভিডিওতে দেখেছে, তবে কেন বিশ্বাস করছে না। কিন্তু জিউ তার বডিগার্ডকে এইসব ব্যাপারে কিছুই বলতে চায় না। তখনই হু নামের একটা গুন্ডা ওখানে চলে আসে যাকে অনেক আগে থেকেই চেনে সেনজি, তাই তাড়াতাড়ি করে ওখান থেকে জিউকে নিয়ে পালিয়ে যায়। জিউ জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু সেনজি তাড়াতাড়ি করে পালানোর জন্য জিউকে একদম কোলে তুলে নেয়। এটা দেখে জিউ প্রচণ্ড অবাক হয়ে যায়। ওই গুন্ডাটাও তখন সেনজিকে দেখতে পায়। সেনজি তাড়াতাড়ি করে জিউকে একটা লিফটে উঠিয়ে দেয় আর বলে, তুমি সোজা নিচে চলে যাবে, ওপরে একদম থাকবে না। জিউ ভাবতে থাকে যে সেনজি কোথায় চলে গেল ওকে একা রেখে। নিশ্চয়ই কিছু একটা গড়বড় আছে, সেনজি কোথায় গেল ওকে দেখতেই হবে। এদিকে সেনজি ওই গুন্ডাটার সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত। হু বলে, ফাইনালি তোকে আজকে আমি খুঁজে পেয়েছি। আর সেই সময় ওখানে ছুটতে চলে আসে সেনজি, যাকে এখানে দেখে জিউ খুব অবাক হয়ে যায়। হু বলে, মনে হচ্ছে এই মেয়েটা তোর কাছে অনেক ইম্পর্টেন্ট, তাই না? হু তখন জিউকে অ্যাটাক করতেই যাবে, তবে সেনজি তখন ফাইট করতে থাকে হুয়ের সঙ্গে। সেনজির সঙ্গে ফাইট করতে না পেরে হু তখন ওখান থেকে পালিয়ে যায়। জিউ বলে, ওই লোকটা কে ছিল? কিন্তু সেনজি ওকে তো তেমন কিছুই বলে না। কিন্তু জিউ তো বুঝে যায় যে কোনো না কোনো ডার্ক সিক্রেট তো অবশ্যই রয়েছে সেনজির। এই সিক্রেটটা এখনো জানতে পারছে না জিউ। সেদিন রাত হয়ে গেলে জিউর কাছে খবর আসে সেনজির বাবার একটা সিকিউরিটি কোম্পানি ছিল, আর সেখানকার প্রেসিডেন্ট হচ্ছে সেনজি, আর সেটা ছিল ওর সৎ বাবা। তবে অনেক বছর আগেই সৎ বাবা মারা গেছে। আর এই সেনজি সে ভীষণ মিস্টেরিয়াস। এই সমস্ত কিছু জানতে পেরে খুবই অবাক হয়ে যায় জিউ। জিউ বলে দেয় আরও ইনভেস্টিগেশন চালিয়ে যেতে, যাতে সমস্ত ইনফরমেশনও পেয়ে যায়। এরপর সেনজিকে দেখা যায় ও তখন বক্সিং প্র্যাকটিস করছিল। ওর মনে পড়ে যায় ও যখন ছবি আঁকছিল তখন ওর সাথে যে মেয়েটা থাকে সে ওকে বলে যে আমার মনে হয় তুমি জিউকে ভালোবেসে ফেলেছো। এই কথাটা শুনে খুব অবাক হয়েছিল সেনজি। আর বক্সিং করার সময় ও বারবার ধরে জিউর কথাই ভাবতে থাকে। জিউ আর ও কতবার কাছাকাছি এসেছিল সে সব কিছুই ও ভাবে। আর এত কিছু ভেবে নিজেকে প্রশ্ন করে যে সত্যি সত্যি কি আমি জিউকে ভালোবেসে ফেলেছি। তখনই ওখানে জিউ চলে আসে, আর সেনজি তখন জিউকে বক্সিং প্র্যাকটিস করতে বলে স্ট্রং হওয়ার জন্য। তখনই জিউ সেনজির বুকে একটা কাটা দাগ দেখতে পায়, যেটা দেখে জিউ খুবই অবাক হয়। তবে সেনজি সাথে সাথে দাগটা লুকিয়ে নেয়। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেনজি আসলে আন্ডারওয়ার্ল্ডে বক্সিং করতো, মানে বক্সিং করে ও জুয়া খেলতো, জিতে গেলে অনেক টাকা পেত। তো এমনই একদিন বক্সিং করতে করতে একটা ছেলের ও গালটা অনেকটা জোরে ছুরি দিয়ে কেটে দেয়। আর এই ছেলেটাই ছিল হু নামের ওই গুন্ডাটা, যার মুখ এইভাবে ছুরি দিয়ে কেটে দেওয়ার জন্য সেনজির ওপর হু অনেক বেশি রেগে থাকে। জিউ বলে, তুমি কি ভাবছো? সেনজি তখন জিউকে প্র্যাকটিস করতে বলে, তবে জিউ তো কোনোদিনও বক্সিং করেনি আর সেই জন্য পারছিল না। সেনজি তখন জিউকে একদম পেছন থেকে শক্ত করে ধরে আর শেখাতে থাকে যে কি করে পাঞ্চ ব্যাগে পাঞ্চ করতে হয়। প্রথম জিউ খুব আস্তে আস্তে মারলেও ও খুব ভালো করে এটা শিখে যায় আর খুব ভালো প্র্যাকটিস করে। জিউ যখন প্র্যাকটিস করছিল সেনজি ওর দিকে হা করে তাকিয়ে থাকে, আর ওর মনে পড়ে যায় ও জিউর কাছাকাছি যখন এসেছিল তখনকার কথা। তখনই জিউ পড়েই যাচ্ছিল, তবে সেনজি ওকে বাঁচিয়ে নেয়, আর আবারও দুজন অনেক কাছাকাছি চলে আসে। পরের দিন ইয়ান নামের ওই মেয়েটা জিউর সঙ্গে দেখা করতে চলে আসে। এই মেয়েটা সেনজি স্টুডিওতে কাজ করে। আসলে এই মেয়েটাকে আজকে সেনজি এখানে পাঠিয়েছে।
ইয়ান বলে যে মিস্টার হং আপনার সঙ্গে দেখা করতে রাজি আছে, তবে হ্যাঁ একটাই শর্তে, মিস্টার হং নিজের মুখ কাউকে দেখায় না, উনি নিজের পুরো পরিচয়টাই পার্সোনাল রাখতে চান। তো আমি বলবো আপনি মিস্টার হংকে দেখতে পাবেন কিন্তু ওনার মুখ দেখতে পাবেন না। তো জিউ এটাতেই রাজি হয়ে যায়। জিউ বলে আচ্ছা মিস্টার হং কি খুব সুন্দর, তাহলে উনি নিজের মুখ কাউকে দেখাতে চান না কেন? মিস্টার হংকে সুন্দর বলেছে এটা শুনে সেনজি তো ভেতরে ভেতরে খুবই খুশি হয়ে যায়। জিউ বলে হতে পারে উনি খুবই কুৎসিত দেখতে, সেই জন্যও না দেখাতে পারেন। এটা শুনে সেনজির আবার রাগ হয়। সেদিন রাতে জিউ আর সেনজি যখন ফিরছিল, সেনজি জিউকে জানায় যে ওর বাবাকে খুঁজে পেয়েছে। এটা শুনে জিউ খুব অবাক হয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলেই জিউ চলে আসে ওর বাবার সঙ্গে নার্সিংহোমে দেখা করতে। ওর বাবার অবস্থা খুব একটা ভালো নয়, কোমায় আছে। সেনজি মনে মনে বলে আমি যদি জানতাম মিস্টার মুয়ের অবস্থা এতটা বেশি খারাপ, তাহলে আমি কখনো জিউর ক্ষতি চাইতাম না। জিউ ডক্টরকে বলে দেয় ওর বাবার ট্রিটমেন্ট যেন সব থেকে ভালো হয়। ডাক্তার তখন জিউকে পরামর্শ দেয় যে মিস্টার মুকে বাড়িতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে, কারণ হসপিটালে তেমন কোনো দরকার নেই এখন। তখনই মিংজু ওখানে চলে আসে আর বলে মু হসপিটালেই থাকবে, আমি ওর ওয়াইফ, আমার এটা ঠিক করার অধিকার আছে। তাছাড়া যদি মুয়ের হঠাৎ করে কিছু হয়ে যায় তার রেসপন্সিবিলিটি কে নেবে? জিউ বলে তুমি আমার বাবার কোনোদিনও ভালো চাওনি, আমার বাবার বাড়িতেই ট্রিটমেন্ট হবে। মিংজু বলে আমি যেটা করেছি সেটা কোম্পানির জন্য ভালো, সবাই যদি জানতে পারে মিস্টার মু অসুস্থ তাহলে কোম্পানির অবস্থা ভালো থাকবে না। জিও বলে সেটা আমি বুঝে নেব। মিংজু তখন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। মিংজু তখন মু কোম্পানির ম্যানেজারের সঙ্গে বাইরে চলে আসে। মিংজুর আসলে এই মুচিং এর সঙ্গেও অবৈধ সম্পর্ক রয়েছে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় বাড়ির ভেতরেই একদিন মিংজু আর মুচিং রোম্যান্স করছিল, আর সেই সময়ই হঠাৎ করে মিস্টার মু ওখানে চলে আসে আর এদের দুজনকে এই অবস্থায় দেখতে পেয়ে যায়, যেটা দেখে নিজের চোখে কিছুতেই বিশ্বাস করতে পারে না। মিস্টার মু বলে আমি তোমাদের দুজনকেই এই মু ফ্যামিলি থেকে দূর করে দেব। আর তখনই মিস্টার মুয়ের হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যায়। এদের এই গোপন সম্পর্ক লোকানোর জন্যই ওরা এতদিন ধরে মিস্টার মুকে লুকিয়ে রেখেছিল, যদি মিস্টার মুয়ের জ্ঞান ফিরে সব আগেকে সত্যিটা বলে দেয়। পরের দিন সেনজি কাউকে একটা ফোন করে একটা ডিএনএ টেস্ট করার কথা বলে, কারণ সেনজির অনেক কিছু জানা বাকি আছে। এরপর জিউ অফিসের সমস্ত শেয়ার হোল্ডারদেরকে এক জায়গায় ডাকে আর সবার সামনে মিংজুকে প্রশ্ন করে যে কেন মিংজু এতদিন ধরে মিস্টার মুকে লুকিয়ে রেখেছিল। শুধু তাই নয়, মিস্টার মুয়ের অসুস্থতার কথা কেন এতদিন ধরে মিংজু গোপন করেছে। জিউর কাছে এখন সমস্ত প্রমাণ রয়েছে যে ওই ফেক ভিডিওটা বানানো থেকে শুরু করে মিংজু সব কিছুই মিথ্যে বলে এসেছে। এই সমস্ত কিছু শুনে শেয়ার হোল্ডাররা প্রচণ্ড অবাক হয়ে যায়, আর মিংজু তখন কি বলবে বুঝতে পারে না। এরপর মিংজু মুচিংকে বলে যে সমস্ত কিছু ফাঁস হয়ে যাচ্ছে, এবার যদি একবার মিস্টার মুয়ের জ্ঞান ফিরে এসেছে তাহলে আমরা শেষ। অন্যদিকে জিউ সেনজিকে থ্যাংক ইউ বলে, কারণ সেনজি না থাকলে জিউ হয়তো ওর বাবাকে খুঁজেই পেত না। সেনজি জিউর মুখে থ্যাংক ইউ শুনে খুব খুশি হয়ে যায়, আর অজান্তেই ও জিউর মাথায় হাত বোলাতে যায়, তবে তখনই থেমে যায় ও। সেনজি নিজেকেই বলে এটা আমি কি করছি। তখনই জিউর কাছে ফোন আসে যে ওর বাবার নাকি কিছু একটা হয়ে গেছে। এটা শুনে জিউ খুব অবাক হয়ে যায়। সেনজি জিউকে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে আর ওখানে রুমে এসে দেখে যে ওর বাবা নেই। তখনই মিঞ্জু এসে জানায় যে জিউর বাবা মারা গেছে, যেটা শুনে জিউ প্রচণ্ড অবাক হয়ে যায় আর বলে তুমি আমার বাবাকে মেরে দিয়েছো। মিঞ্জু বলে কেন এসব কথা বলছো জিউ, তুমি ভুলে যাচ্ছ যে মিস্টার মু আমার হাজবেন্ড, তার মৃত্যুতে তো সব থেকে বেশি কষ্ট পাওয়ার কথা আমার। জিউ বলে তোমার এইসব নাটকে আমি কখনোই ভুলিনি, তবে তুমি এটা মনে রেখো যে আমি আমার বাবার মৃত্যু নিয়ে ঠিকই তদন্ত করব, আর আমি সবার সামনে সত্যিটা বের করে আনবো। মিঞ্জু আর কিছু না বলে ওখান থেকে চলে আসে। জিউ সে বাবার মৃত্যুটা কোনোভাবেই মেনে নিতে পারছে না, ও খুব ভেঙে পড়েছে, যেটা খুব ভালো করে সেনজি বুঝতে পারে। জিউ বলে আমি শেষবারের মতো বাবাকে একবার দেখতে পারলাম না, বাবার বডিটাকে নিয়ে ওরা কি করেছে, কেন আমার সাথে এমন হয়। প্রথমে আমার মা আমাকে ছেড়ে চলে গেল, তারপর বাবাও আমাকে ছেড়ে চলে গেল। যারা আমার মা বাবার মৃত্যুর পেছনে দায়ী তাদের আমি কখনো ছেড়ে দেব না। কথাগুলো বলার সময় জিউ অনেক বেশি কষ্ট পাচ্ছিল, আর জিউকে কষ্ট পেতে দেখে সেনজির ওরও খুব কষ্ট হচ্ছে। সেনজি জিউর সামনে আসে আর বলে তুমি কষ্ট পেও না, আমি তোমার পাশে সব সময় থাকবো। এমন কথা শুনে জিউ অবাক হয়ে সেনজির দিকে তাকিয়ে থাকে। সেনজি বলে আমি তোমার সমস্ত অপূর্ণ ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করব। জিউ বলে তুমি আমার জন্য এত কিছু কেন করবে। সেনজি তখন জিউকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে।
জিউ নিজের এই খারাপ অবস্থায় সেনজিকে পাশে পেয়ে খুব খুশি হয়। সেনজি বলে, তোমার আর আমার অবস্থা একই রকম, আমারও যে কেউ নেই। অন্যদিকে মুচিং আর মিংজু ওদের দুজনকে দেখা যায় মিস্টার মুয়ের মৃত্যুতে ওরা দুজনে সেলিব্রেট করতে থাকে নিজেদের মধ্যে, কারণ এরা দুজনেই প্ল্যান করে মিস্টার মুকে খুন করেছে। পরের দিন সকাল হয়ে গেলেই হিমিন চলে আসে জিউর সঙ্গে দেখা করতে, কারণ হিমিন বুঝতে পেরেছে ওর বন্ধু জিউর মনটা এখন ঠিক কতটা খারাপ। জিউ বলে, তুই আমায় হেল্প করতে পারবি? আমার বাবার মৃত্যুটা মোটেই স্বাভাবিক নয়, আমি চাই সেটার ওপর তদন্ত করতে। হিমিন বলে, তুই এত চিন্তা করিস না, আমরা সত্যিটা খুঁজে বের করবই। এরপরে ওরা তিনজন মিলে যখন বাড়ির ভেতরে ঢুকে পড়ে, মিংজু তখন একটা উকিলকে নিয়ে ওখানেই বসেছিল। আর উকিল জিউর সঙ্গে দেখা করবে আর জিউর হাতে একটা উইল তুলে দিতে চায়, যেটা মৃত্যুর আগে জিউর বাবা করে গেছে। উকিল বলে, আপনার কিন্তু অবশ্যই মিস্টার মুয়ের এই ইচ্ছেটা পূরণ করতেই হবে। উইলে লেখা ছিল যে সবার প্রথমে জিউকে বিয়ে করতে হবে, আর জিউর যে বাচ্চা হবে সেই বাচ্চার টাইটেল জিউর যা টাইটেল আছে সেটা হতে হবে, তাহলেই জিউ আর তার বাচ্চা পুরো সম্পত্তি পাবে। যেটা দেখে জিউ খুব অবাক হয়ে যায়, তার মানে কি ওকে এখন বিয়ে করতে হবে? মিংজু জিজ্ঞাসা করে উইলে কি আছে, কিন্তু জিউ তো বলেই না কিছু। তবে সেই উকিল মিংজুকে সমস্তটা জানিয়ে দেয় যে বিয়ে করতে হবে আগে জিউকে, আর এটাই তখন হিমিন আড়াল থেকে শুনতে পেয়ে যায়। এদিকে সেনজি জিজ্ঞাসা করে, কি হয়েছে, কি রয়েছে উইলে? জিউ বলে, আমাকে এখন বিয়ে করতে হবে, আর তারপর বাচ্চা হলে তার টাইটেল আমার টাইটেল একই রাখতে হবে, তাহলে আমার বাচ্চা আর আমি সমস্ত সম্পত্তি পাবো। এটা শুনে সেনজি মনে মনে ভাবে যে সব বাচ্চারা তো তার বাবার টাইটেল পায়, তাহলে কেন জিউর বাবা এটা উইলে লিখে গেছে যে জিউর যে সন্তান হবে তাকে তার মায়ের টাইটেল নিয়ে বড় হতে হবে? ব্যাপারটা তো বেশ সন্দেহজনক লাগছে। জিউ বলে, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আমি বাবার একমাত্র মেয়ে, আমাকে সম্পত্তি না দিয়ে আমাকে বিয়ে করার কথা কেন বলেছে? সেনজি বলে, আমার মনে হয় তোমার বাবা চায় তুমি একজনের সাথে সারা জীবন খুব ভালো থাকো, আর সেই জন্যই তোমাকে বিয়ে করতে বলেছে। জিউ তখন কান্না করতে করতে সেনজিকে জড়িয়ে ধরে আর বলে, সেনজি থ্যাংক ইউ আমাকে এইভাবে বোঝানোর জন্য। জিউ যে ওকে এইভাবে জড়িয়ে ধরেছে এটা দেখে সেনজি খুব অবাক হয়ে যায়। তখনই ওখানে হিমিন চলে আসে আর বলে, সেনজি একদম জিউকে টাচ করবে না এইভাবে। সেনজি বলে, তুমি একটু বেশি ভাবছো। হিমিন বলে, তুমি সামান্য একটা বডিগার্ড, তুমি কি করে জিউকে এইভাবে ধরতে পারো? জিউ বলে, তোমরা সবাই এখান থেকে বেরিয়ে যাও, আমাকে একটু একা থাকতে দাও। সেনজি চোখের ইশারা দিয়ে হিমিনকে এখান থেকে বেরিয়ে যেতে বলে, আর তারপর ও নিজেও এখান থেকে বেরিয়ে যায়। সেদিন রাত হয়ে গেলে জিউ অনেক দূরে চলে আসে আর একা একা ড্রিঙ্ক করতে থাকে। ওখানেই সেনজি চলে আসে। জিউ বলে, তুমি আমাকে এখানে খুঁজে পেলে কি করে? সেনজি বলে, আমি তোমার বডিগার্ড, তুমি যেখানে যেখানে যাবে সেখানেই যাওয়া আমার কর্তব্য। জিউ বলে, তুমি আমাকে সারা জীবন প্রোটেক্ট করতে পারবে? সেনজি বলে, পারবো। এরপর জিউ আরও বেশি ড্রিঙ্ক করতে চাইলে সেনজি ওকে আটকায় আর নিজেই ওর সঙ্গে ড্রিঙ্ক করতে থাকে, যাতে জিউ আর একটুও ড্রিঙ্ক না করে। জিউ বলে, তুমি আমার সব ড্রিঙ্ক শেষ করে ফেললে। সেনজি বলে, অনেক ড্রিঙ্ক করা হয়েছে, এবার বাড়ি চলো। কিন্তু জিউ কিছুতেই বাড়ি যেতে চায় না, আর ও সেনজির কাঁধে মাথা রাখে, যেটা দেখে সেনজির তো অনেক বেশি নার্ভাস ফিল হয়, আর এভাবেই ও সেনজির কাঁধে মাথা রেখে ঘুমিয়েও যায়। এরপর সেনজি ওকে কোলে তুলে নিয়ে চলে আসে বাড়িতে, আর তারপর ও জিউকে শুইয়ে দেয়। কিন্তু জিউ তখন আবারও সেনজিকে নিজের ভীষণ কাছে টেনে নেয়, যেটা দেখে সেনজি খুব অবাক হয়ে যায়। জিউ সেনজিকে কিস করতেই যাবে, তবে সেনজি নিজের মুখটা সরিয়ে নেয়, কারণ যতই হোক জিউ এখন মাতাল অবস্থায় আছে। সেনজিকে জড়িয়ে ধরে জিউ বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। সেনজি বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কথাটা বলে ও জিউকে আবারও শুইয়ে দেয়। পরের দিন সকাল হয়ে গেলে জিউর ঘুম ভেঙে যায়, আর ও ভাবতে থাকে কালকে রাতে মাতাল অবস্থায় ও ঠিক কী কী করেছিল। তখন ওর মনে পড়ে যায় কালকে রাতে কি হয়েছে। অন্যদিকে সেনজি যখন রেডি হচ্ছিল তখনই ইয়ার নামের ওই মেয়েটা ওকে মেসেজ করে আর বলে, সত্যি সত্যি কি জিউর সঙ্গে তুমি প্রেম করছো? এই কথাটা শুনে খুব অবাক হয়ে যায় সেনজি। মিয়ান তখন অনেকগুলো ছবি সেনজিকে পাঠায়, যেখানে দেখা যাচ্ছে কালকে রাতে ওরা দুজনে খুবই ক্লোজ অবস্থায় রয়েছে। সেনজি বলে, কালকে রাতে এমন কিছুই হয়নি, কোনো কেউ একজন চক্রান্ত করছে, খোঁজ নাও তাড়াতাড়ি। এরপরে জিউ আর সেনজি যখন অফিসে চলে আসে, অফিসে সবাই ওদের দুজনকে দেখে বলে যে ম্যাডাম এখন বডিগার্ডের সঙ্গে প্রেম করছে। এটা শুনে খুবই খারাপ লাগে জিউর। এরপর যখন অফিস রুমে ওরা চলে আসে, জিউ তখন সেনজিকে বলে, তুমি কি আমায় বিয়ে করবে?
এটা শুনে সেনজি খুব অবাক হয়ে যায় আর বলে, বিয়ে কোনো বাচ্চাদের খেলা নয় যে যখন তখন করা যায়, এটা করতে গেলে অনেক ভেবে চিন্তে করতে হয়। জিও বলে, আমি তো ফেক ম্যারেজের কথা বলছি। তখনই ওখানে হিমিন চলে আসে আর বলে, এটা আমি মেনে নেব না। তোকে যদি নকল বিয়ে করতেই হয় তাহলে তুই আমাকে কেন চুজ করছিস না? আমরা দুজনকে এত বছর ধরে চিনি, তুই এখন এমন একটা ছেলেকে বিয়ে করতে যাবি যাকে তুই কয়েকদিন মাত্র হয়তো চিনেছিস। এরপর মিংজু অফিসে একটা বোর্ড মিটিং ডাকে আর বলে যে মিস্টার মুয়ের মৃত্যুর আগে একটা ইচ্ছে রয়েছে, আর সেই ইচ্ছে যতদিন না পূরণ করতে পারবে জিউ, ততদিন পর্যন্ত এই কোম্পানির সমস্ত দায় দায়িত্ব আমারই রয়েছে। জিউ বলে, কাউকে কোনো চিন্তা করতে হবে না, আমি আমার বাবার শেষ ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ করব। মিংজু বলে, তবে ততদিন কিন্তু আমি এই কোম্পানি চালাবো। এটা শুনে জিউ খুব রেগে যায়। এরপর হিমিন চলে আসে জিউর কাছে আর বারবার করে রিকোয়েস্ট করে যেন জিউ ওকেই বিয়ে করে, কারণ ওরা একে অপরকে অনেক বছর ধরে চেনে আর একে অপরের খুব ভালো বন্ধু। কিন্তু জিউ বলে যে সে হিমিনকে নিজের কোনো কাজে ইউজ করতে চায় না, ওরা যেরকম ভালো বন্ধু আছে তেমন ভালো বন্ধু হয়েই থাকতে চায়। এটা শুনে খুবই মন খারাপ হয়ে যায় হিমিনের, আর মন খারাপ করে ওখান থেকে চলে যায়। অন্যদিকে সেনজি একটা হসপিটালে চলে আসে আর একজন এসে ওকে একটা ডিএনএ টেস্টের রিপোর্ট দিয়ে দেয়। ওটা দেখে একেবারে অবাক হয়ে যায় সেনজি। ও দেখতে পায় যে মিস্টার মু আসলে সেনজির নিজের বাবা। এটা দেখে তো কিছুতেই বিশ্বাস করতে পারে না সেনজি, আর বলে, মিস্টার মু যদি আমার বাবা হয় তাহলে তো জিউ আমার নিজের বোন হবে, আমরা তাহলে ভাই বোন। এটা কিছুতেই আমার বিশ্বাস হচ্ছে না, সবকিছু আমাকে আবার প্রথম থেকে তদন্ত করতে হবে। অন্যদিকে রাত হয়ে যায়, তবুও জিউ ভাবতে থাকে সেনজি কেন ওর আশেপাশে নেই। আসলে গত 3 মাস ধরে ওর আশেপাশে সব সময় সেনজি থেকেছে, শুধু এখন নেই কেন। এদিকে সেনজি সে তো কিছুতেই বিশ্বাস করতে পারছে না জিউ ওর নিজের বোন, কারণ মনে মনে ও জিউকে অনেকটা ভালোবেসে ফেলেছে। পরের দিন সকাল হয়ে গেলেই জিউ চলে আসে হংয়ের স্টুডিওতে, আর সেখানে একটা পর্দা দেওয়া ছিল যেটার ওপারে ছিল হং মানে সেনজি, যাতে সেনজিকে কিছুতেই জিউ দেখতে না পায়। ওখানে একটা পেন্টিং রাখা ছিল যেটা দেখে খুব অবাক হয়ে যায় জিউ, আর বলে, আমি তো মিস্টার হংকে এমন পেন্টিং করতে আগে কখনো দেখিনি। ইয়ান বলে, আসলে মিস্টার হং এখন নতুন কিছু ট্রাই করছে। জিউ বলে, এটা আমার খুব ভালো লেগেছে, এটা আমি অকশন করতে চাই। এদিকে জিউকে এখানে দেখে মনে মনে খুব কষ্ট পাচ্ছে সেনজি। সেদিন রাত হয়ে গেলে সেনজি আবারও আসে জিউর কাছে, আর সেনজিকে সারাদিন পর দেখে জিউ খুব অবাক হয়ে যায়। জিউ বলে, 2 দিন ধরে তুমি মিসিং ছিলে, কোথায় ছিলে তুমি? তোমাকে কতবার ফোন করেছি, একবারও ফোনটা ধরতে নেই। সেনজি বলে, আমি তোমাকে সবটাই বলবো। আমার উত্তর হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। জিউ বলে, তুমি কি এই জন্যই 2 দিন ধরে মিসিং ছিলে? তুমি কি ভাবো বিয়ে করার জন্য আমি আর কোনো ছেলে পাবো না? কথাটা বলে রাগ করে জিউ ওখান থেকে চলে যায়। আসলে সেনজির ওপর জিওর খুব রাগ হয়েছে, কিছু না বলে কেন 2 দিন ও এইভাবে উধাও হয়েছিল। সেদিন রাত হয়ে গেলে জিউর খুব জ্বর আসে, আর জ্বরে ওর খুবই শরীর খারাপ লাগছিল, আর ওকেই তখন দূর থেকে দেখতে পেয়ে যায় সেনজি। সেনজি এসে বলে, কি হয়েছে জিউ, তোমার কি খুব কষ্ট হচ্ছে? জিউ তখন সেনজিকে নিজের ভীষণ কাছে টেনে নেয়, আর সেনজিকে বিছানায় ফেলে ও সেনজির গায়ের উপর উঠে যায়, আর তারপরে ও সেনজিকে অনেক অনেক করে কিস করতে থাকে, যেটা দেখে সেনজি খুব অবাক হয়ে যায়। সেনজি বলে যে, না, এটা আমি কিছুতেই করতে পারি না তোমার সাথে, আমরা দুজন যে ভাই বোন, এমন কোনো ভুল আমি করব না। সেনজি তখন জিউকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জিউ সে তো কিছুই শোনে না, ও জোর করে সেনজিকে কিস করতেই থাকে আর করতেই থাকে। তবে সেনজি জিউকে অনেক অনেক সামলানোর চেষ্টা করে। এভাবেই পরের দিন সকাল হয়ে যায়, ডক্টর এসে সমস্ত চেক আপ করে। ব্লাড টেস্টের রিপোর্ট দেখে সেনজি একদম অবাক হয়ে যায়। মিস্টার মুয়ের ব্লাড গ্রুপ হচ্ছে AB, আর এখানে জিউর ব্লাড গ্রুপ হচ্ছে O। এটা দেখে সেনজি বুঝতে পারে যে তার মানে সেনজি আর ও নিশ্চয়ই ভাই বোন নয়। পরের দিন সকাল হয়ে গেলে সেনজি আর জিউ একসাথে অফিসে চলে আসে, আর সেনজি জিউকে বলে, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। এটা শুনে জিউ খুব অবাক হয়ে যায়। সেনজি বলে, আমি চাই না তোমাকে আর আমায় নিয়ে এত রিউমার তৈরি হোক, তাছাড়া তোমাকে তো বিয়ে করতেই হবে, তোমার সঙ্গে নকল বিয়ে করতে আমি রাজি আছি। জিউ বলে, কালকেই তুমি আমাকে বিয়ে করতে চাওনি, আর আজকে সকালে বলছো তুমি আমাকে বিয়ে করতে চাও। আমি কি তোমার কাছে খেলনার পুতুল নাকি, যখন ইচ্ছে হবে তুমি যা বলবে তাই করবে? তুমি আমার বডিগার্ড ছিলে, আর সেটা হয়েই থাকবে। সেনজি বলে, আমি সবসময় তোমার পাশেই থাকতে চাই,
জিউ বলে আসলে তোমাকে আমি বিয়ে করব বলেছিলাম বলে তুমি নিজেকে অনেক কিছু ভেবে নিয়েছিলে। তুমি এখান থেকে যাও, আমি এখন অফিসে কাজ করব। সেনজি আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। আসলে সেনজি যে ওকে বিয়ে করবে না এটা শুনেই জিউ খুব কষ্ট পেয়েছিল কালকে রাতে। সেই দিনই রাতে অনেক ইনভেস্টিগেশনের পরে জিউ জানতে পারে সেনজির কাছেও ঠিক একই রকমের জেডের তৈরি লকেট আছে যেটা জিউর কাছে ছোটবেলা থেকেই আছে। আর সেই সময় সেনজি ওখানে চলে আসলে জিউ ওকে ডাকে আর বলে তোমার মধ্যে অনেক সিক্রেট আছে। আমার গ্র্যান্ডপা আমাকে আর আমার সাথে একটা ছেলেকে এই বাড়িতে রেখে গিয়েছিল আর দুজনকেই একই দেখতে লকেটও দিয়েছিল। তুমি কি বাই এনি চান্স আমরা ভাই বোন বলে আমাকে বিয়ে করতে চাওনি? এটা শুনে সেনজি অবাক হয়ে যায় আর জিউর হাতটা ধরে বলে না, আমরা ভাই বোন নই। জিউ অবাক হয়ে বলে তুমি কিভাবে জানলে? তুমি তো আমাকে রিজেক্ট করে দিয়েছিলে। জি বলে আমি এত কিছু জানি না, এই লকেটটা আমার মায়ের ছিল আর আমার মা আমাকে দিয়েছিল। জিউ আমাদের দুজনকে আরও অনেক সত্যি খুঁজে বের করতে হবে, তবে তুমি নিশ্চিত থাকতে পারো যে আমরা দুজন ভাই বোন নই। জিউ বলে ঠিক আছে, তাহলে আমি তোমাকে বিয়ে করব। তবে তার আগে তোমার যা যা সিক্রেট আছে সবটা আমাকে বলো। সেনজি বলে ঠিক আছে বলবো। কথাটা বলে সেনজি জিউকে শক্ত করে জড়িয়ে ধরে আর নিজেকে বলে আমি তোমাকে সব বলবো জিউ, তবে তার আগে আমাকে আরও অনেক সত্যি খুঁজে বের করতে হবে। একদিন মিংজু বাড়িতে আসলে জিউ আর সেনজি ওকে দেখিয়ে দেখিয়ে খুব ক্লোজ অবস্থায় থাকে আর এটা বুঝিয়ে দেয় যে ওরা দুজনে এখন কাপেল আর খুব তাড়াতাড়ি ওরা দুজন বিয়ে করতে চলেছে, যেটা দেখে মিংজুর খুব রাগ হয় আর এখানে না থেকে ও ওখান থেকে চলে যায়। তখনই সেনজি জিউকে নিজে সত্যি সত্যি খুব কাছে টেনে আনে। জিউ বলে আমাদের আর অ্যাক্টিং করার দরকার নেই। সেনজি বলে কে বললো আমি এতক্ষণ অ্যাক্টিং করছিলাম? আমরা তো সত্যি একে অপরকে বিয়ে করতে চলেছি। এটা শুনে জিউ খুব অবাক হয়ে যায় আর তারপর সেনজি প্রথমবারের মতো মন থেকে জিউকে কিস করে আর জিউ সেও আর সেনজিকে একটু বাধা দেয় না, কারণ ও তো সেনজিকে মনে মনে অনেকটা ভালোবেসে ফেলেছে। পরের দিন রাতে জিউ যখন বাড়িতে কাজ করছিল তখনই ওর দরজায় কেউ নক করে। দরজা খুলতেই দেখা যায় যে সেনজিকে আসলে মিংজু নিয়ে এসেছে। মিংজু বলে আজকালকার দিনে যারা বিয়ে করতে চলেছে তাদের দুজনের একসাথেই থাকা উচিত। জিউ বলে হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো, আর তোমার কথা মতো আমরা এখন একসঙ্গেই থাকবো। কথাটা বলে মুখের ওপরই দরজাটা বন্ধ করে দেয় ওরা দুজন। আসলে মিংজু খুব ভালো করেই জানে ওরা দুজনে নকল বিয়ে করতে চলেছে, ওদের দুজনের মধ্যে সত্যিকারের কোনো ভালোবাসাই নেই। আর এটা চেক করার জন্যই ও বাইরে দাঁড়িয়ে থাকে যে আসলে ব্যাপারটা সত্যি নাকি মিথ্যে। ওরা দুজনে তখন একই সাথে ঘরে চলে আসে আর রোম্যান্স করার নাটক করতে থাকে, কারণ ওরা বুঝতে পারে দরজার বাইরে মিংজু দাঁড়িয়ে আছে। তখন হঠাৎ করেই সেনজির মাথাটা কেমন ঘুরতে শুরু করে। ওখানেই যে রুমটা ছিল সেখানে একটা সেন্টেড ক্যান্ডেল জ্বলছিল আর হঠাৎ করেই সেনজির অস্বস্তি হতে শুরু করে। ও তখন জিউকে নিজের ভীষণ কাছে টেনে নেয় আর ওকে খুব করে কিস করতে থাকে আর দুজন মিলে অসাধারণতম রোম্যান্স চালিয়ে যায়। আর এইভাবেই রোম্যান্স চলতে চলতে হঠাৎ করেই জিউ অজ্ঞান হয়ে যায় আর এটা দেখে সেনজি বুঝতে পারে ওই সেন্টেড ক্যান্ডেলটার ভেতরে এমন কিছু মেশানো রয়েছে যেটার জন্য ওদের দুজনের এতটা অস্বস্তি হচ্ছে। আর এটা ছিল আসলে মিংজুর একটা প্ল্যান। এরপর সেনজি জিউকে শুয়ে দেয় আর ওর দিকেই অবাক হয়ে তাকিয়ে থাকে। আসলে সত্যি সত্যি সেনজি জিউকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। পরের দিন জিউর সঙ্গে হিমিন আলাদা করে দেখা করে আর অনেকগুলো ছবি দেখায় যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে জিউ আর মিংজু একে অপরের সাথে কথা বলছে। হিমিন বলে আমার মনে হয় জিউ আর মিংজু দুজন মিলে প্ল্যান করে তোকে ঠকাচ্ছে। তোর কি এত কিছুর পরেও মনে হচ্ছে না যে সেনজি ছেলেটা আসলেই খারাপ? এই সব কিছু দেখে জিউর খুব কষ্ট হয়। তাহলে কি ও সেনজিকে বিশ্বাস করে ভুল করলো? জিউ বলে তুই কি আমাকে শেষবারের মতো একটা সাহায্য করতে পারবি? হিমিন বলে অবশ্যই। এরপরে জিউ চলে আসে সেনজির সঙ্গে দেখা করতে আর ওকে ডেকে পাঠায় আর আসলেই ওকে আগে চড় মারে। জিউ বলে এরকম নোংরা খেলা করতে লজ্জা করলো না? সেনজি বলে তুমি কি আমাকে কোনো কারণে ভুল বুঝছো? জিউ বলে ভুল বোঝাবুঝি। তখনই ওই ছবিগুলো ওকে দেখায়। জিউ বলে আমি ভেবেছিলাম তুমি সত্যি সত্যি আমার পাশে সারা জীবন থেকে আমাকেই সাহায্য করে যাবে, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি তুমি আমার সৎমা মিংজুর সঙ্গে হাত মিলিয়ে আমারই ক্ষতি করার চেষ্টা করবে। আমি তোমাকে প্রথমে একদম বিশ্বাস করিনি, কিন্তু তুমি এতটাই ভালো নাটক করতে জানো যে আমার বিশ্বাসটাকে তুমি ঠিকই অর্জন করে নিলে আর শেষমেশ তুমি আমাকে ঠকিয়েই ছাড়লে সেনজি। সেনজি জিউর হাত দুটো ধরে বলে তুমি আমাকে একবার সবটা বুঝিয়ে বলতে দাও। জিউ বলে তোমাকে আর বিশ্বাস আমি আর কোনোদিনও করব না। আমার একই দিনে বিয়ে হবে, তবে আমি যাকে বিশ্বাস করি আমি তাকেই বিয়ে করব। কথাটা বলে জিউ ওখান থেকে চলে যায়।
পরের দিন বিয়ের আসর দেখানো হয় আর সেখানে জিউ আর হিমিন পাশাপাশি দাঁড়িয়ে, মানে হিমিনকেই জিউ বিয়ে করবে। হিমিন বলে আমি জানি আমাদের বিয়েটা পুরোটাই নকল, তবে আমাদের অ্যাক্টিং করতে হবে। মিংজু বলে এই মেয়েটা আসলেই খুব খারাপ, সেনজির সঙ্গে রাত কাটালো আর বিয়ে করছে এখন এই ছেলেটাকে। ওদের বিয়ে যেই না শুরু হতে যাবে তখনই ওখানে চলে আসে সেনজি আর বিয়ে বন্ধ করতে বলে। সেনজিকে এখানে দেখে জিউ প্রচন্ড অবাক হয়ে যায়। আর তারপরে বিয়ের আসরে সবার সামনে সেনজি জিউকে নিজের কোলে তুলে নিয়ে ওখান থেকে যেতে শুরু করে। আর সেনজিকে আটকানোর সাধ্য আর কারোর ছিল না। এরপরে সেনজি জিউকে নিয়ে চলে আসে রুমের ভেতরে। বলে তুমি আমার সাথে কি করতে চাইছো, ছেড়ে দাও আমাকে। সেনজি বলে আমি কিছুতেই হিমিনের সঙ্গে তোমার বিয়ে হতে দেব না। কথাটা বলে সেনজি তখন জোর করে জিউকে কিস করতে থাকে, কারণ ও জিউকে অন্য কারোর হতে দেবে না। জিউ তখন সেনজিকে দূরে সরিয়ে দেয়, তবে সেনজির মুখটা দেখে জিউ কিছু তো একটা ফিল করতে পারে আর ও তখন সেনজিকে কিস করতে থাকে। জিউ বলে সেনজি তুমি আসলে কি চাও? সেনজি বলে আগে এটা বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। হ্যাঁ, আমি তোমাকে প্রথম দিকে ঠকিয়েছিলাম, কিন্তু এখন আমি তোমাকে সত্যি ভালোবাসি। জিউ বলে কিন্তু তুমি আমার কাছ থেকে অনেক সত্যি গোপন করেছো। জিউ বলে আমি জানতে পেরেছি আমার গ্র্যান্ডপা যখন খুব অসুস্থ ছিল তখন তোমার মা আমার গ্র্যান্ডপায়ের দেখাশোনা করতো, আর আমার গ্র্যান্ডপাই তোমায় আর আমায় দুজনকে ওই একই দেখতে লকেট দিয়েছিল। আমি তোমাকে অনেক বিশ্বাস করি সেনজি, আর আমি শুধুমাত্র মিংজুকে বোকা বানানোর জন্যই হিমিনকে বিয়ে করতে রাজি হয়েছি, যে বিয়েটা পুরোটাই নকল হবে। সেনজি বলে তো তুমি হিমিনকে বিয়ে করছো শুধুমাত্র মিংজু যাতে ভুল বোঝে তোমার ব্যাপারে, সেই জন্য? জিউ বলে হ্যাঁ, আমি ওই মিংজুকে তো শাস্তি দিয়েই ছাড়বো। সেনজি বলে আমি ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি। এর পরের দিন আবারও একটা অকশন হাউস দেখা যায়, যেখানে আজকে মিস্টার হং এর কিছু পেন্টিং অকশন করা হবে, আর এখানে মিংজু উপস্থিত ছিল। তখনই সেনজির হয়ে যে কাজ করে ইয়ার নামের মেয়েটা একটা ভিডিও পাঠায় আর বলে যে মিস্টার হং তার কোনো পেন্টিং অকশন হতে দেবে না, আর তার সাথে সাথে মো কোম্পানির সাথেও সে কোনো কাজ করবে না। এটা দেখে খুব অবাক হয়ে যায় মিংজু ভেবেছিল এই পেন্টিংগুলো অকশন করে ওর কোম্পানি বহুত কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে, কিন্তু সেটা হয় না। এরপর মিডিয়া থেকে প্রচুর লোকেরা এসে মিংজুকে প্রশ্ন করতে থাকে কেন মিস্টার হং মো কোম্পানির সাথে কোনো কাজ করতে চাইছে না, কিন্তু মিংজু তো সেটা জানে না, তাই মিডিয়াকে ভুলভাল বলে। এই সময় ওখানে ডিএনএ টেস্টের ফাইল হাতে নিয়ে সেনজি হাজির হয়। জিউ মনে মনে ভাবে সেনজি হঠাৎ করে এরকম করে এন্ট্রি নিল কেন। সেনজি ওই ফাইলটা দেখায় সবাইকে আর বলে আমি হচ্ছি মিস্টার মুয়ের আসল ছেলে, আর এটা হচ্ছে মিস্টার মুয়ের সঙ্গে আমার ডিএনএ টেস্টের রিপোর্ট যেটা রয়েছে পজিটিভ। এমন কথা শুনে জিউ আর মিংজু দুজন মিলেই মারাত্মক অবাক হয়ে যায়, সাথে সাথে মিডিয়ার লোকেরাও খুব অবাক হয়। মিংজু বলে সম্পত্তি পাওয়ার জন্য নতুন নাটক শুরু করেছো নাকি? সেনজি বলে এটা যে নাটক নয় সেটা আমি আবারও প্রমাণ করে দিতে পারি, যে কোনো হসপিটালে গিয়ে আমি আবারও টেস্ট করতে পারবো আর সেই রেজাল্ট পজিটিভই আসবে। মিংজু মনে মনে ভাবে যে আমি তো শুনেছিলাম যে মিস্টার মুয়ের যে ছেলে ছিল সে ছোটবেলাতেই মারা গেছে। তো এবার বোঝা যায় যে যে ছোট ছোট ছেলে আর মেয়েটাকে জিউর গ্র্যান্ডপা এখানে রেখে দিয়ে গেছিল তার মধ্যে জিউ ছিল অ্যাডাপ্ট করা, আর সেনজি সেই হচ্ছে আসলে মিস্টার মুয়ের ছেলে। কিন্তু তারপরে সেনজি হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, সেই জন্য মিস্টার মু জিউকে নিজের মেয়ে রূপে মানুষ করেছে আর অ্যাডাপ্ট করে নিজের নাম পরিচয় দিয়েছে। এরপরে জিউ রাস্তা দিয়ে মন খারাপ করে হাঁটছিল, কারণ ও ভেবেছিল এই পরিবারের ওর নিজের মেয়ে, কিন্তু আজকে জানতে পারলো ওর আসলে কই পরিচয় ওর বাবা মাকে সেটা তো জানেই না। তখনই ছাতা নিয়ে ওখানে সেনজি চলে আসে। জিউ ইগনোর করে চলে যেতে লাগলে সেনজি জিউকে শক্ত করে জড়িয়ে ধরে, তবে জিউ সেনজি থেকে দূরে সরে যায় আর বলে এত বড় সত্যিটা তুমি আমার থেকে এত দিন ধরে লুকিয়েছিলে, তুমি আসলে মো কোম্পানির আসল প্রেসিডেন্ট। কেন আমাকে সত্যিটা বলনি? কেন আমাকে মিথ্যে বলে গেছো এতদিন ধরে? তার মানে সত্যি সত্যি তুমি আর মিংজু দুজন মিলে আমার ক্ষতি করার চেষ্টা করেছো? সেনজি বলে বিশ্বাস করো আমি নিজেই এটা আগে জানতাম না, আমি তো এটা কিছুদিন মাত্র হয়েছে জেনেছি, আর তোমার থেকে লুকিয়ে রেখেছিলাম কারণ আমাকে সমস্ত সত্যিটা জানতে হতো, তারপর আমি তোমাকে অবশ্যই বলতাম। কিন্তু মিংজু যেভাবে কোম্পানির ওপর চেপে বসেছে তাই সবার সামনে আমাকে এটা ফাঁস করতেই হলো, না হলে মিংজু পুরো কোম্পানিটাকে নিজের করে নেবে, তখন এই কোম্পানিটা তোমার আমার কারোর আর থাকবে না। জিউ বলে আমি তো এই বাড়ির কেউ নই, আমি কোম্পানি নিয়ে কি করব? কথাটা বলে জিউ কান্না করতে করতে ওখান থেকে চলে যায়।
সেনজি এরপর জিউকে নিয়ে চলে আসে একটা অ্যাপার্টমেন্টে আর বলে, আমি জানি ওই বাড়িতে ফিরে যেতে তোমার খুবই অস্বস্তি হবে, তোমার মনে হবে অত বড় বাড়িটা তোমার নয়, আর সেই জন্যই আমি এটা তোমার জন্য গুছিয়ে রেখেছি। এই বাড়িটা শুধুমাত্র তোমার, আর এই বাড়িটার সমস্ত কাগজপত্র তোমার নাম আছে। জিউ তখন আর কিছু বলে না। ওয়াশরুমে এসে জিউ খুব কান্না করতে থাকে আর ভাবতে থাকে, আমার আসল মা বাবা কে, তারা কি পৃথিবীতে বেঁচে আছে? আমার নাম যে মো জিউ, এই মো টাইটেলটা তো আমার নিজের নয়। এই সব ভুলভাল ভেবে জিউ অনেক মন খারাপ করে। এরপর ওয়াশরুম থেকে জিউ যখন বেরিয়ে আসে, সেনজি ওর জন্য খুব সুন্দর রান্না করে রেডি করে রাখে আর বলে, আমি তোমার প্রিয় পাস্তা বানিয়েছি। জিউ তখন ওই পাস্তাটা খায় আর এর টেস্ট অনেক বেশি ভালো লাগে। সেনজি বলে, তুমি কি এখনো আমার ওপর অনেক রেগে আছো? জিউ মাথা নেড়ে বলে, না, তোমার ওপর রাগ করার তো কোনো কারণই নেই। তুমিও তো ছোটবেলা থেকে ঠিক আমার মতোই কষ্ট পেয়েছো। নিজের পরিবার থাকতেও সেই পরিবার থেকে তুমি কত দূরে ছিলে। তোমার জীবনটা অনেক সুন্দর হতে পারতো, কিন্তু তা হয়নি। জি বলে, আমাকে যে অ্যাডপ্ট করেছিল সে অনেক বেশি ভালো মানুষ ছিল, তার জন্যই আজকে আমি বেঁচে আছি। তবে এবার মিংজুকে আমাদের দুজনের একসাথে শাস্তি দিতে হবে। কথাটা বলে সেনজি জিউকে অনেক আদর করে দেয়, যাতে জিউর মন খুব ভালো হয়ে যায়। এরপরে সেনজি আর জিউ দুজন মিলে একসাথে আবারও কামব্যাক করে অফিসে। যেহেতু সেনজি মিস্টার মুয়ের নিজের ছেলে, তাই এই পুরো কোম্পানিতে ওর অবশ্যই অধিকার রয়েছে। শুধু তাই নয়, এই কোম্পানির প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতাও রাখে। আর সেনজি জিউ দুজন মিলে মন দিয়ে কাজ করে যাতে কোম্পানিটাকে আরও ওপরে তুলে নিয়ে যাওয়া যায়। এরপরে একদিন সেনজি জিউর চোখ বেঁধে ওকে সারপ্রাইজ দিতে নিয়ে চলে আসে খুব সুন্দর একটা জায়গায়। সেনজি বলে, তোমার জন্য আজকে যে সারপ্রাইজটা আছে আমার মনে হয় সেটা তোমার অনেক বেশি পছন্দ হবে। তারপরে একটা রুফটপে সেনজি জিউকে নিয়ে চলে আসে আর তারপর ওর চোখের বাঁধন খুলে দেয়। জিউ সামনে তাকাতেই দেখতে পায় জায়গাটা এত সুন্দর করে সাজানো আর ওখানে রয়েছে একটা ওয়েডিং গাউন। মানে সেনজি চাইছে জিউ যেন ওকেই বিয়ে করুক। আর এত সুন্দর সারপ্রাইজ দেখে জিউ তো সাথে সাথেই ইমোশনাল হয়ে যায়। আর এই ওয়েডিং গাউনটাও জিউর অনেক পছন্দ হয়। জিউ বলে, এই সব কিছু তুমি আমার জন্য করেছো? জি বলে, এটা আমি নিজের হাতে তোমার জন্য ডিজাইন করেছি। এটা শুনে জিউ অনেক হ্যাপি হয়ে যায়। জিউ বলে, তুমি লুকিয়ে লুকিয়ে এত কিছু করে ফেললে? সেনজি তখন হাসতে থাকে। এরপরে জিউ ওই ওয়েডিং গাউনটা পরে আর সেনজি জিউর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ জিউকে ঠিক এতটাই সুন্দর লাগছিল। সেনজি এসে জিউকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আমার বউ যে ড্রেসই পরে সেটাতেই তাকে সব থেকে বেশি ভালো লাগে। জিউ বলে, আমাকে এখনই বউ বলছো, কিন্তু আমাদের তো এখনো বিয়েই হয়নি। সেনজি বলে, হয়নি তো কি হয়েছে, তাড়াতাড়ি হয়ে যাবে। তখনই সেনজি আর জিউ একে অপরকে কিস করে, কারণ আজকে এই সুখের দিনে সুন্দর মুহূর্তটা না কাটালে কি হয়। এভাবেই ওরা দুজনে খুব সুন্দর জায়গায় রোম্যান্স করে। এরপরে আবারও মু কোম্পানি থেকে একটা বড় অকশন হাউসের অ্যারেঞ্জমেন্ট করা হয়। আর এই অকশন হাউসে আজকে মিংজু সেও এসেছে। তখনই একটা অ্যান্টিক পিসের ওপরে অকশন হচ্ছিল আর হোস্ট হিসেবে এখানে ছিল জিও। আর সেনজি সে তো জিওর দিকে এখানেও হাঁ করে তাকিয়ে থাকে। তখনই ইয়ান নামের ওই মেয়েটা হংয়ের একটা পেন্টিং নিয়ে চলে আসে আর সেনজির দিকে বাড়ি দিয়ে বলে, আমার মনে হয় এই পেন্টিংটা আপনারই খুলে দেখা উচিত। সেনজি তখন স্টেজের ওপর উঠে গেলে জিউ বলে, তুমি কি করছো এখানে? ইয়ান এসে সেনজিকে তখন মিস্টার হং বলে ডাকলে জিউ খুব অবাক হয়ে যায়। সেনজি তখন প্রথমবারের জন্য মিস্টার হং হিসেবে নিজেকে সবার সামনে প্রেজেন্ট করে, কারণ এতদিন হং পরিচয়টা মানে ছদ্মবেশ নিয়ে ও পেন্টার ছিল। আর এটা জানতে পেরে ওখানে থাকা সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে জিউ, কারণ ও তো জানতোই না যে মিস্টার হং আসলে ওরই বয়ফ্রেন্ড সেনজি। তো এরপর হং এর সব থেকে ইন্টারেস্টিং যে পেন্টিংটা ছিল সেটাই আজকে অকশন হবে। সেদিন রাত হয়ে গেলে সেনজিকে চোখ বেঁধে জিউ নিয়ে চলে আসে রুমের ভেতর। জিউ এখানে সেনজিকে নিয়ে এসেছে পানিশমেন্ট দেওয়ার জন্য। কেন সেনজি এতদিন ধরে গোপন করে রেখেছিল যে ওই আসলে মিস্টার হং। ওখানে 3টে খুব বাজে বাজে খেতে ড্রিঙ্ক রাখা ছিল আর সেনজিকে এখন সেগুলোর প্রত্যেকটাই খেতে হবে। আর এটাই হচ্ছে সেনজির পানিশমেন্ট। তখনই একটা ড্রিঙ্ক সেনজি খেলে যেটা টেস্ট ছিল খুবই বাজে। আর সেনজির মুখের এক্সপ্রেশন দেখে জিউ তো খুব হাসতে থাকে। সেনজি নিজের চোখ খুলে জিউকে টেনে নিয়ে জোর করে কিস করতে থাকে আর বলে যে তুমি আমাকে খারাপ জিনিস খাইয়েছো আর এবার আমি পৃথিবীর সব থেকে সুস্বাদু জিনিসটা খাবো। আর এইভাবেই ওরা সারা রাত ধরে অনেক অনেক বেশি রোম্যান্স করতে থাকে। আর
পানিশমেন্ট দিতে গিয়ে রোম্যান্স করে ফেললো দুজন মিলে। পরের দিন মিংজুকে দেখা যায় ওর যে আর কোনো প্ল্যানই সাকসেসফুল হচ্ছে না, এটা দেখে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। না তো ওই কোম্পানির প্রেসিডেন্ট হতে পারছে, আর না তো কোনো অকশানে কোনো ভালো ভালো জিনিস ও বিক্রি করে টাকা কামাতে পারছে। এরপরে ফাইনালি সেনজি প্রেসিডেন্টের চেয়ারে বসেই পড়ে মো কোম্পানির, আর যাকে দেখে জিও খুব খুশি হয়। কিন্তু সেনজির নিজের কাজে তো মন নেই, ও সবসময় জিওর অফিস রুমে ঘোরাফেরা করে, কারণ জিওর সঙ্গে সময় কাটাতে পারলেই সেনজির সব কিছু হয়ে যায়। এরপর দেখতে দেখতে বিয়ের দিনটা চলেই আসে, আর জিও খুব সুন্দর করে রেডি হয়ে নেয়, আর ওকে বিয়ের আসর পর্যন্ত নিয়ে যেতে হিমিন এসেছে। যখনই জিও গাড়ির ভেতরে ঢুকে যায় তখনও দেখতে পায় সামনের সিটে সেই হু নামের গুন্ডাটা বসে আছে, যে সেনজির অনেক বড় শত্রু। আর তার পাশেই বসে রয়েছে মিংজু। মানে এরা সবাই মিলে এবার জিওর উপর প্রতিশোধ নেওয়ার জন্যই জিওকে কিডন্যাপ করেছে। এসব দেখে জিও তো একদম অবাক হয়ে যায়, আর এদের মধ্যে হিমিন সেও আছে। তবে সেনজিকে দেখা যায় ও ফুল স্পিডে বাইক চালাতে থাকে আর ফলো করতে থাকে জিও যে গাড়িতে আছে সেটাই। আর হঠাৎ করে জিওর গাড়ির সামনে সেনজি চলে আসে বাইক নিয়ে। সেনজি হু নামের গুন্ডাটাকে অনেক অনেক বেশি মারে, আর জিও যখনই এখান থেকে বেরোতে যাবে মিংজু ওর গলায় ছুরি ধরে আর বলে, তুমি যদি পালিয়ে যাও তাহলে আজকে তোমাকে এখানেই শেষ করে ফেলবো। এদিকে সেনজি অনেকগুলো গুন্ডার সঙ্গে ফাইট করতে থাকে, আর ওদের মধ্যে সবাই মিলে সেনজিকে মারতে যায়। সবাইকে মেরে সেনজি বলে যে মিংজু ওকে ছেড়ে দাও, তার বদলে তুমি যা চাইবে আমি সেটাই তোমাকে দেবো। মিংজু বলে, তাই তাহলে সবার আগে নিজের শরীরে ছুরি ঢুকিয়ে দাও। শুনে জিও বলে, না সেনজি তুমি এটা একদম করবে না। গুন্ডাটা তখন সেনজির সামনে ছুরি দিয়ে দেয়। সেনজি তখন ছুরিটা হাতে নিয়ে ভাবতে থাকে ও কি করবে। জিও ওকে বারণ করছে, কিন্তু সেনজি তখন ছুরিটা নিয়ে নিজের বুকে ঢুকিয়ে দেয়। এটা দেখে জিও খুব কষ্ট পায়, খুব কান্না করতে থাকেও। সেনজি বলে, তোমার যত টাকা চাই আমি তোমাকে দেব, কিন্তু তুমি জিওকে ছেড়ে দাও। মিংজু বলে, মিথ্যে কথা, তোমরা কেউ আমাকে কিচ্ছু দেবে না, আমার থেকে তো সবকিছু কেড়েই নিয়েছো। এখন আর কোনো অন্যায় করতে আমি ভয় পাই না, কারণ আমি সব কিছুই হারিয়েছি। তখনই বুদ্ধি করে সেনজি এসে মিংজুকে ওখান থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর চলে আসে ওখানে পুলিশরা, আর এদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। কিন্তু সেনজি সে আর নিজের দুই পায়ে দাঁড়িয়ে থাকতে পারে না, রাস্তাতে লুটিয়ে পড়ে। জিও তখন সেনজিকে ধরে অনেক অনেক কান্না করতে থাকে, কারণ এই পৃথিবীতে আপনজন বলতে সেনজি ছাড়া জিওর আর কেউ নেই। এরপরে ফাইনালি সেনজি পুরোপুরি সুস্থ হয়, আর আবার ওরা দুজন মিলে বিয়ে করার জন্য একদম প্রস্তুত হয়ে যায়। ওরা দুজন দুজনকে প্রমিস করে একে অপরকে খুব ভালো রাখবে আর একে অপরের সাথে খুব ভালো থাকবে। যতই খারাপ সময় আসুক কেউ কাউকে ছেড়ে কখনো কোথাও যাবে না, সারা জীবন একে অপরের হাত ধরে পাশে থেকে যাবে। আর এরকমই সুন্দর এন্ডিং দেখানোর সাথে সাথে আজকে আমাদের এই ড্রামাটা শেষ হয়ে যায়।